অনেক আমাদের মাইগ্রেন্ট যখন দেশে ফেরত আসে, সে এসে দেখে তার আসলে কিছুই নাই। এটা কিভাবে খরচ করতে হবে এইটার অগ্রাধিকার ঠিক করতে তারা পারে না। বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গেল, একটা বড় রকমের উপহার দিয়ে গেল, কিংবা একটা মোটরসাইকেল কিনে ফেললো, একটা বাড়ি বানিয়ে ফেললো। তো সেই জায়গাতে সরকারের বা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। ব্যাংকগুলো কিন্তু এটা নিয়ে প্রোডাক্ট তৈরি করতে পারে। তারা কতগুলো স্কিল নিয়ে ফিরে আসেন, কতগুলো আইডিয়া নিয়ে ফিরে আসেন। তো সেটা কিন্তু একটা সোশ্যাল রেমিটেন্স, এটা একটা রিসোর্স হতে পারে, সম্পদ। হ্যাঁ, তো এই জিনিসগুলোকে আমরা প্রপারলি ম্যানেজ করতে পারি না। আমরা আসলে শুধুমাত্র লেবার মাইগ্রেশনের মধ্যেই থেকে গেলাম। যে মানুষই অন্য কিছু করতে পারছেন না, তার জন্য একটা অপশন তৈরি হয় যে বিদেশ চলে যায় কোনোভাবে। যে লো স্কিল মাইগ্রেন্টসরা যদি যায়, তাহলে নাম্বারটা অনেক বেশি দেখানো যায়। ড্রেন পরিষ্কার কিন্তু রোবট দিয়ে হবে, এটা হলো আমরা বুঝতে পারি। কিংবা গার্মেন্টসে বোতাম লাগানো, এটা রোবট দিয়ে হবে, এটা আমরা বুঝতে পারি। সুতরাং আমাদের এখানে পলিসিতে চেঞ্জ আনতে হবে। আপনি কি এগুলো নিয়ে কোনো চেষ্টা দেখছেন? চেষ্টাটার ভিতরে কোথাও কোথাও ঘাটতি আছে। যে ট্রেনিং সেন্টারগুলো ব্যবহৃত হয় না, সেগুলো যদি বেসরকারি খাতে দিয়ে দেয়, অনেক মানুষই আছে যেগুলোতে ইনভেস্ট করতে চায়, তারা কিন্তু বিনিয়োগ করে প্রতারিত হয়। প্রবাসীরা যখন কোনো একটা ফিক্সড অ্যাসেটে ইনভেস্ট করবে, সেটা এক ধরনের গভর্নমেন্টের মাধ্যমে হতে পারে। কেউ যদি জমি কিনতে চায়, সরকার একটা সেল করতে পারে যে সেটা চেক করে দিল, জি, যে এই জমিটা ঠিক আছে কিনা, ফ্ল্যাট ঠিক আছে না, দলিল ঠিক আছে কিনা। প্রিয় দর্শক, এমটিভি প্রেজেন্স টিভিএস ডায়াসপোরাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। মায়ের ওষুধের টাকাটা দিও, নিয়ে নিও। আপনি যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আমরা আজকে আলোচনা করব মাইগ্রেশন নিয়ে। আমরা সবসময় এই প্রোগ্রামে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। তো আজকে আসলে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন, বাংলাদেশের যে প্রতি বছর 10-12 লাখ লোক বাইরে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে, তো এগুলো নিয়ে আলোচনা করব। এবং আসলে আমাদের যে এই যে মাইগ্রেন্টস, অভিবাসী ভাই বোনেরা, যারা অনেক কষ্ট করে, প্রচুর হার্ডওয়ার্ক করে কিন্তু তারা আসলে টাকা আর্ন করে এবং সেটা তাদের দেশে তাদের পরিবারের জন্য পাঠিয়ে থাকে। বাট অনেক সময় আমরা দেখি যে তারা আসলে যখন ফেরে নিঃস্ব হয়ে বা দেশে এসে তারা আসলে ওই সুবিধাটা পায় না, তারা এখানে অনেক বিপদের মধ্যে কিন্তু পড়ে যায়। তো এইসব বিষয় নিয়ে আলোচনা করব যে আসলে এগুলো কিভাবে আরও তারা প্রপারলি, এফিশিয়েন্টলি তারা তাদের এই টাকাটা, কষ্টার্জিত টাকাটা আসলে ব্যবহার করতে পারে। তো আমরা আলোচনাটা করব মোহাম্মদ আবু বাশারের সঙ্গে, টিম লিডার, সুইস কন্ট্যাক্ট বাংলাদেশে বর্তমানে কাজ করছেন। কিন্তু বাশার ভাই এর আগে কাজ করেছেন রামরু, যারা আমরা জানি যে মাইগ্রেশন নিয়ে কাজ করে থাকে। হেলভেটের সুইস ইন্টার কর্পোরেশনের সঙ্গেও কাজ করেছেন, তারাও ইন্টারন্যাশনাল মাইগ্রেশন নিয়ে কাজ করে। তো দর্শক, আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা। তো বাশার ভাই, স্বাগতম আপনাকে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ যে আমাদের সঙ্গে আপনি জয়েন করতে পেরেছেন এজন্য। তো আমরা যদি বাশার ভাই আলোচনা করি, অনেক সময় ধরেন যে মাইগ্রেন্টসরা অনেক প্রবলেম ফেস করে, সেগুলো আলোচনা করব। কিন্তু শুরুটা যদি করতে চাই, যে এই যে আমরা দেখেছি যে অনেক আমাদের মাইগ্রেন্ট যখন দেশে ফেরত আসে পার্মানেন্টলি, সে এসে দেখে যে আসলে তার এতদিন যে কষ্ট করে টাকাটা পাঠিয়েছে, তার আসলে কিছুই নাই। তো এই যে এই সমস্যাটা, এটা একটা অনেক বড় সমস্যা। তো এগুলো কিভাবে আসলে তারা প্রপারলি আসলে করতে পারে যে সে এই সুবিধাটা ভোগ করতে পারবে বা দেশে এসে কিছু কাজ করতে পারবে? আপনার কি মনে হয়, অভিজ্ঞতা এবং পরামর্শ কি দিবেন? আপনি নিজে থেকে যেমনটা বলছিলেন যে আমাদের দেশের প্রায় 10-12 লক্ষ লোক মানুষ প্রত্যেক বছর দেশের বাইরে কাজ করতে যাচ্ছেন এবং তাদের অর্জিত টাকাটা দেশে পাঠাচ্ছেন। বেশিরভাগ মানুষই মানে ইনকামের বেশিরভাগ টাকাটাই গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। এবং এই টাকাটা থেকে একটা স্বপ্ন থাকে, যে মানুষগুলো বিদেশে যান তারা একটা বিরাট স্বপ্ন নিয়ে যান যে একটা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে, তার সামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে এবং দেশে ফিরে এসে উনি একটা ভালো কিছু করবেন। অনেকে করতে পারেন না, ব্যাপারটা এরকম না, অনেকে কিন্তু করেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যদি আমরা দেখি ট্রেন্ডটা, তাহলে এই কষ্টার্জিত টাকাটার সঠিক ব্যবহারটা অনেক সময় তারা করতে পারেন না। পরিবারে সেটা না করতে পারার পিছনে অনেকগুলো গুরুত্বপূর্ণ কারণ আছে। এর ভিতরে একটা আপনার ফাইন্যান্সিয়াল লিটারেসি বলে একটা জিনিস আছে, যেটা আমাদের দেশের বেশিরভাগ মানুষের ক্ষেত্রে নাই, প্রবাসী পরিবারগুলোর ক্ষেত্রে আরও নাই। ফলে তারা যখন হঠাৎ করে টাকাটা পায়, নিয়মিত টাকাটা আসে 30,000 থেকে 50,000 টাকা, এরকম একটা পরিমাণ টাকা আসে যখন, এটা কিভাবে খরচ করতে হবে, সংসারের কোন জিনিসটা প্রয়োজন আর কোন জিনিসটা এখন না করলেও চলে, এইটার অগ্রাধিকার ঠিক করতে তারা পারে না। ফলে ইনস্ট্যান্ট যেটা তার কাছে মনে হয় যে টাকাটা খরচ করতে পারি, ফর এক্সাম্পল যে বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গেল, একটা বড় রকমের উপহার দিয়ে গেল, কিংবা একটা মোটরসাইকেল কিনে ফেললো, কিংবা কিছু টাকা জমলে একটা প্রয়োজনের অতিরিক্ত হয়তো চিন্তা করে একটা বাড়ি বানিয়ে ফেললো। আচ্ছা।
ফলে এগুলো কোনোটাই অপ্রয়োজনীয় ব্যাপারটা এরকম না, কিন্তু ওইটা পরে করলেও চলতো। রাইট, মানে প্রায়োরিটি অগ্রাধিকার ঠিক করার ক্ষেত্রে এক ধরনের মানে আপনার আর্থিক সাক্ষরতার ঘাটতি আছে। এই আর্থিক সাক্ষরতাটা অনেকভাবে করা যেতে পারে। একটা হচ্ছে যে আমাদের দেশে যে ডেভেলপমেন্ট পার্টনাররা আছে, আমাদের দেশে যে উন্নয়ন সংগঠনগুলো আছে, তারা তাদের জায়গা থেকে এই কাজটা করতে পারে। আর একটা হচ্ছে সরকারের দিক থেকে এই কাজটা এক্সপান্ড করা কিংবা হচ্ছে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। ধরা যাক যে এই প্রবাসী মানুষদের পাঠানো অর্থটা কিন্তু আমাদের অর্থনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ মেরুদণ্ড। অবশ্যই 3টা গুরুত্বপূর্ণ মেরুদণ্ডের ভিতরে একটা হচ্ছে প্রবাসীদের পাঠানো অর্থটা। এই অর্থটা যদি হচ্ছে মানুষের কাজে লাগে তাহলে আমাদের দেশের একটা উন্নয়নের অগ্রযাত্রাটা কিন্তু স্থায়ী হয়। বেশিরভাগ মানুষ যেটা করছে, টাকাটা পাঠাচ্ছে, আবার সে একই চক্রের ভিতরে পড়ে যাচ্ছে, আবার সে 3 বছর 4 বছর পরে নিঃস্ব হচ্ছে, আবার তাকে অন্য কোনো দেশে যেতে হচ্ছে। ফলে এই পরিবারের উন্নয়নটা স্থায়ী হয় না। ফলে পরিবারের যেহেতু উন্নয়ন স্থায়ী হয় না, এটা আমাদের রাষ্ট্রীয় বা দেশেরও হচ্ছে সার্বিক উন্নয়নের ক্ষেত্রে এক ধরনের একটা মানে হোঁচট খাওয়ার মতো অবস্থা চলতে থাকে। ফর এক্সাম্পল, যে আপনি যেটা বললেন 10 থেকে 12 লক্ষ মানুষ যাচ্ছে প্রতি বছর, অনেকে ফিরে আসছে। ঘটনাক্রমে আমরা যেটা জানি যে ফিরে আসা মানুষের কিন্তু কোনো তালিকা হয় না আমাদের দেশে। কেন হয় না এটা নিয়ে হচ্ছে আমরা অনেকবার সরকারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। ওনারা বলে যে হচ্ছে এটা করা দরকার, করব, কিন্তু এটা ফাইনালি হয়ে ওঠে না। আমরা সাধারণভাবে যেটা জানি যে এই প্রতি বছর 10 লাখ 12 লাখ মানুষ যায়, অনেক মানুষ ফিরে আসে। তো অ্যাভারেজ যেটা আমরা জানি যে প্রায় 1 কোটি মতো মানুষ পৃথিবীর 160টি মতো দেশে থাকে। বেশিরভাগটাই থাকে মধ্যপ্রাচ্যে, পূর্ব এশিয়াতে কিছু থাকে, আর ইউরোপ আমেরিকাতে খুবই সামান্য একটা গ্রুপ থাকে যারা কিন্তু অতিরিক্ত শিক্ষিত কিংবা হচ্ছে আপনার স্কিল মাইগ্রেন্টস হিসেবে কাজ করে। সো এই মানুষগুলোর পাঠানো অর্থটা যদি হচ্ছে আমাদের ইকোনমিতে মানে ধারাবাহিকভাবে ইমপ্রুভ করতে পারতো, তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নটা স্থায়ী হতে পারতো। তো সেই জায়গাতে সরকারের বা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। ব্যাংকগুলো কিন্তু এটা নিয়ে প্রোডাক্ট তৈরি করতে পারে। যে সরকারের কি দায়িত্ব, এক্ষেত্রে কি করতে পারে? সরকার তো ধরেন নিজে কিছু করে না, সরকার তার প্রতিষ্ঠানগুলোকে দিয়ে কাজ করতে সহযোগিতা করে। ফর এক্সাম্পল, যে আমাদের দেশে এতগুলো কমার্শিয়াল ব্যাংক আছে, এর ভিতরে একটা নির্দিষ্ট ব্যাংক আছে প্রবাসী কল্যাণ ব্যাংক। সো এই ব্যাংকগুলো সরকারের, এবং 3টি ব্যাংক আছে এনআরবিদের ব্যাংক। তো এই ব্যাংকগুলো যদি ফাইন্যান্সিয়াল লিটারেসিটা যদি মানুষকে দিতে পারতো, তাহলে এই ব্যাংকিং খাতটাও কিন্তু উন্নয়ন করতে পারতো। কারণ হচ্ছে মানুষ তখন ব্যাংকে টাকা রাখা, ব্যাংক থেকে লোন নেওয়া, ব্যাংকে আবার ফেরত দেওয়া, ফলে ব্যাংকের যে চক্রটা আছে এটাও কিন্তু একটা হেলদি জায়গায় যেতে পারতো। সুতরাং এই ব্যাংকিং খাতেরও একটা গুরুত্বপূর্ণ রোল আছে, যে অভিবাসীদের পরিবারগুলোকে যদি ফাইন্যান্সিয়াল লিটারেসি বা আর্থিক সাক্ষরতাটা তারা দিতে পারে, তাহলে সার্বিকভাবে একটা সামাজিক অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটবে। তো আমরা সবাই জানি যে এটা যদি সামাজিক অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটে সমাজে, তাহলে কোনো না কোনোভাবে এটা রাষ্ট্রের উন্নয়ন হিসেবে মানে গৃহীত হয় বা গণ্য হয়। তো সেই জায়গাতে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। আপনারা ধরেন যে এখানে ব্যাংক তো আর আসলে ওরে কিভাবে ফাইন্যান্সিয়াল লিটারেসি দিবে, ব্যাংকের কাছে তো যাচ্ছে না। তো এখানে আপনার যেটা হচ্ছে যে বিএমইটি যে একটা ট্রেনিং দেয় 7 দিনের প্রবাবলি বা কয়দিনের একটা ট্রেনিং, সবার জন্যই নাকি ম্যান্ডেটরি এটা। তো সেখানে এটা ইনক্লুড করা যেতে পারে। আবার আমাদের যেটা অনেক প্রবাসীদের ক্ষেত্রে আমরা যেটা শুনে থাকি, তারা আসলে ওই 7 দিনের ট্রেনিংটাও নেয় না, এসে নাম এন্ট্রি করে সে ধরেন যে চলে যায়। সো এটা একটা তো প্রবাসীদেরও যারা বাইরে যেতে চায় এবং যারা আছেন তাদেরও সচেতনতা দরকার কিনা, আপনার কাছে কি মনে হয়? এখানে 2টা জিনিস আপনি যেটা বলছিলেন যে ব্যাংকগুলো যেতে পারেন এরকম, কিন্তু ব্যাংকগুলো কিন্তু অনেক সময় তারা সিএসআর করে। তো সিএসআর এর মাধ্যমে যে সমস্ত সংগঠনগুলোর কমিউনিটিতে অ্যাক্সেস আছে, ফর এক্সাম্পল আমাদের দেশের উন্নয়ন সংগঠনগুলো, এনজিওগুলো, তাদের সঙ্গে কিন্তু তারা কোলাবোরেশন করতে পারে। ফলে তাদের হয়ে এই সংগঠনগুলো এই সচেতনতাটা বৃদ্ধি করতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে মানুষগুলো প্রশিক্ষণ নিয়ে যায়, একটা 3 দিনের প্রশিক্ষণ আছে, প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন বলে একটা ট্রেনিং আছে, যেটা গভর্নমেন্টের প্রতিষ্ঠান, বিএমইটির জেলা পর্যায়ের প্রতিষ্ঠান, যেটা ডেমো আমরা বলি, ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট ম্যান পাওয়ার অফিস এবং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলো, তারা এই প্রশিক্ষণটা দিয়ে থাকেন। এখন এই প্রশিক্ষণটা দেওয়ার ক্ষেত্রে যদি আমরা এভাবে দেখি যে মানুষ নিতে চান না, এখানে হচ্ছে খুব বেশি হয়তো সঠিক হবে না কথাটা। আমাদেরকে বলতে হবে এটা ম্যানেজমেন্ট ফেলিওরটা কোথায় হয়, যে মানুষ কেন প্রপারলি ট্রেনিংটা নিচ্ছেন না, সেই জায়গাতে দোষটা কোথায় আছে, ঘাটতিটা কোথায়, যেটা পলিসিতে প্রবলেম আছে, নাকি হচ্ছে আমাদের ম্যানেজমেন্টে প্রবলেম আছে, নাকি ট্রেনিংয়ের কন্টেন্ট ডেলিভারিতে প্রবলেম আছে, নাকি হচ্ছে সময় নির্ধারণের কোনো সমস্যা আছে। ফর এক্সাম্পল, যে মানুষটা হয়তো জেলা শহরে বাজার করতে আসে নাই হয়তো জীবনে, সে হচ্ছে সৌদি আরব যাচ্ছেন কিংবা উন্নত একটা দেশে যাচ্ছেন, তিনি যখন ব্যাগ গুছান, তার স্ত্রী সন্তান মাকে রেখে যখন যান, তখন তার যে মনের অবস্থা,
ওই অবস্থায় প্রশিক্ষণে হচ্ছে খুবই টেকনিক্যাল ইনফরমেশন তার পক্ষে গ্রহণ করা খুব সঠিক মানে সহজ না। সুতরাং এই প্রশিক্ষণগুলো কোন সময় দেওয়া যেতে পারে মানুষকে, এই প্রশিক্ষণগুলো কেন মানুষ নিবে, তার ভালো মন্দ দিকগুলোকে বিবেচনা করে কন্টেন্ট তৈরি করা। কন্টেন্ট আমাদের দেশে খুব খারাপ না, ভালোই কন্টেন্ট আছে, কিন্তু এটার ম্যানেজমেন্ট ব্যাপারটাকে একটু ইমপ্রুভ করার জায়গা আছে। আপনি ভালো পয়েন্ট বলেছেন। আচ্ছা, আমরা যদি এই যে প্রবাসীদের পাঠানো টাকার বিনিয়োগ এগুলো তো বলি, তারা অনেক সময় আবার এখানে ধরেন যে জমি জমা কিনে বা স্পেশালি শহরে ঢাকাতে তারা কিন্তু বিনিয়োগ করে তারা অনেকে প্রতারিত হয়। এই বিষয়ে কি আপনার কোনো সাজেশন পরামর্শ যে তারা আসলে কিভাবে করতে পারে তাইলে আসলে এই প্রতারিত হবে না? এই জায়গাটা আপনি ঠিকই বলেছেন যে এবং এই প্রতারণা তো শুধুমাত্র একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য না, বাংলাদেশে প্রবাসী ছাড়াও বাংলাদেশের বেশিরভাগ মানুষই এরকম জায়গা থেকে প্রতারণা শিকার হন। তো ফলে এটা হচ্ছে ওভারঅল গভর্নমেন্ট যদি প্রবাসীদের ক্ষেত্রে পার্টিকুলার বলি, নির্দিষ্ট করে যদি আমরা বলি, সেক্ষেত্রে হচ্ছে এক ধরনের পলিসি ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে সরকারের দিক থেকে, যে প্রবাসীরা যখন কোনো একটা ফিক্সড অ্যাসেটে ইনভেস্ট করবে সেটা এক ধরনের গভর্নমেন্টের মাধ্যমে হতে পারে। সেটা কি হতে পারে এটা টেকনিক্যাল এক্সপার্ট আলোচনা করতে পারেন। ফর এক্সাম্পল ব্যাংকের মাধ্যমে যাতে ইনভেস্টমেন্ট হয়, ফর এক্সাম্পল হতে পারে যে তাদেরকে একটা সচেতনতা করা। আমরা জানি যে বিভিন্ন পত্রিকা অফিস, বিভিন্ন হচ্ছে টেলিভিশনে প্রবাসীদের জন্য প্রবাসী সময় নামে প্রোগ্রাম করে, ফলে হচ্ছে তাদের ইনভেস্টমেন্টের বিষয়গুলো নিয়েও আলোচনা হতে পারে যে যখন আপনার কষ্টার্জিত টাকাটা কোনো জায়গাতে ইনভেস্ট করছেন, সেটা বাড়ি কেনা হোক, জমি কেনা হোক, দোকান কেনা হোক, কিংবা কোনো ব্যবসাতে হচ্ছে শেয়ার কেনা হোক, তাতে হচ্ছে যাতে মানুষগুলো দেখে শুনে বুঝে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারেন, হঠাৎ করে আবেগবশত কিংবা হচ্ছে কারো লোভে পড়ে যেতে না করেন। একই জমি আপনার 10 জন 100 জনের কাছে বিক্রি করে, তো এটা আসলে সে কিভাবে কি করলে প্রতারিত হবে না? আপনি রাইটলি বলেছেন যে এখানে সরকারের তো এই যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে এই রিলেটেড, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, তার আন্ডারে ডিপার্টমেন্ট, বিএমইডি, ব্যাংক। কেউ যদি জমি কিনতে চায়, সরকার একটা সেল করতে পারে যে সেটা চেক করে দিল যে এই জমিটা ঠিক আছে কিনা, ফ্ল্যাট ঠিক আছে না, দলিল ঠিক আছে কিনা। তো বাইরে থেকে যে এটা কিনবে থ্রু ব্যাংকস বা থ্রু সরকারের মাধ্যমে, তো আসলে সরকারের তো আসলে উদ্যোগটা নেওয়া উচিত। তোমার সবাই আমরা যদি একটু আলোচনা করি যে আমাদের মাইগ্রেশনটা আজকে স্বাধীনতার আমরা 54-55 বছর, কিন্তু আমরা আসলে শুধুমাত্র লেবার মাইগ্রেশনের মধ্যেই থেকে গেলাম, আমাদের লেভেল আপটা হলো না। এটা কেন মনে হয় আপনার কাছে? মানে সবাই বলে যে বাংলাদেশিরাই, আপনি লো পেইড জবগুলো বাংলাদেশিরা করে, এই কনস্ট্রাকশন ওয়ার্কার, ক্লিনার। জি, আপনি পৃথিবীর ওই মিডল ইস্টে যে কোনো জায়গা দেখলে যে এই কাজগুলো কারা করছে, বাংলাদেশি। জি, সো ওয়াই, কেন? এটা দুইটা অংশ আছে। একটা হচ্ছে যে আমাদের দেশে লেবার সারপ্লাস কান্ট্রি বলি আমরা, অনেক মানুষ, ফলে ডিমান্ড অনেক প্রচুর বেশি। ফলে যে মানুষই মানে অন্য কিছু করতে পারছেন না, তার জন্য একটা অপশন তৈরি হয় যে বিদেশ চলে যায় কোনোভাবে। সো এটা একটা সাপ্লাই সাইডের দিকটা যদি আমরা বিবেচনা করি, ডিমান্ড সাইডের দিকটাকে ম্যানেজ করার একটা জায়গা আছে সরকারের দিক থেকে, যে আমি কোন জায়গাটাতে মানুষ তৈরি করবো এবং কোন জায়গাতে মানুষ পাঠাবো। ফলে গ্লোবাল মার্কেটটা একটা অ্যাসেসমেন্টের ব্যাপার আছে। সো গ্লোবাল মার্কেট অ্যাসেসমেন্ট অনেক সময় তারা করে যেটা হয় যে বাকি অংশটুকু আর হয়ে ওঠে না। ফর এক্সাম্পল আমরা যদি দেখি যে জাপান, তারা হচ্ছে লেবার শর্টেজের ভিতরে থাকে, তাদের হচ্ছে সার্ভিস সেক্টরে অনেক মানুষ প্রয়োজন। তো ওখানে হচ্ছে আপনি আনস্কিল লেবার পাঠাতে পারবেন না, এখানে আপনাকে শিক্ষিত এবং স্কিল তৈরি করে মানুষকে পাঠাতে হবে। সেই জায়গাটাতে খুব বেশি আমাদের দেশ থেকে মানুষ যাচ্ছে না। কিংবা হচ্ছে আমরা যদি হংকংয়ের জায়গা চিন্তা করি, নতুন নতুন ধরনের ইউরোপে এক ধরনের মানুষ দরকার হবে, যেখানে হচ্ছে সার্ভিস সেক্টরে দরকার হচ্ছে। তো সেখানে আমরা কিন্তু স্কিল মাইগ্রেশন তৈরি করতে পারি, স্কিল মানুষ তৈরি করতে পারি যাদেরকে আমরা এমপ্লয় করতে পারবো। এই জায়গাটা কেন হচ্ছে না, এটা হলো আপনার প্রশ্ন। এটা না হওয়ার পিছনে আমার ব্যক্তিগতভাবে উপলব্ধি এবং ধারণা হচ্ছে যে লো স্কিল মাইগ্রেন্টসরা যদি যায় তাহলে হচ্ছে নাম্বারটা অনেক বেশি দেখানো যায়। সো এটা এক ধরনের ইন্টেনশনের জায়গা থেকে যে কত মানুষ দেশের বাইরে আছে, আর মানুষ যখন চলে যায় তখন কোনো না কোনোভাবে যারা টিকে যায় তারা হচ্ছে দেশে টাকাটা পাঠায়। ফলে এটা খুব বেশি প্রেশার ফিল করে না নীতি নির্ধারকরা। যেটা দরকার ছিল সেটা হচ্ছে যে মার্কেট অ্যাসেস করে মার্কেটের জন্য কোন ধরনের মানুষ দরকার সে মানুষগুলোকে তৈরি করা এবং সে মানুষগুলোকে সেসব দেশে পাঠানো। এবং যদি এটা হচ্ছে পাঠানো যায় এভাবে, তাহলে দেখা যাবে যে এই জায়গাতে যতগুলো হচ্ছে অনিয়মের সুযোগ আছে, স্কিল মাইগ্রেশনের ক্ষেত্রে কিন্তু অনিয়মের সুযোগ কমে যায়। কারণ হচ্ছে যখন মানুষ স্কিল হয় তখন মার্কেটের সাথে সে নেগোসিয়েট করে চাকরিটা নিয়ে যায়। তখন হচ্ছে আপনার এখানে যারা ফাঁকি দেওয়ার চেষ্টা করেন, অর্থ উপার্জনের চেষ্টা করেন, কিছু জায়গাতে গোপনীয়তা রেখে কোনো জায়গাতে হচ্ছে প্রতারণা করার সুযোগগুলো তখন স্কিল মাইগ্রেশনে কমে যায়। সো এটা একটা পলিটিক্যাল ইকোনমিক পার্সপেক্টিভ একটা আছে। এভারেজে যদি আমাদের দেশের ইমেজের কথা চিন্তা করি আমরা, তাহলে হচ্ছে অবশ্যই আমাদের লেবার মাইগ্রেন্টস আর কতদিন
আমাদেরকে অবশ্যই একটা স্কিল মাইগ্রেশন ফ্লোর দিকে যেতে হবে, ওইটা ট্রেনটা তৈরি করতে হবে। ইভেন আপনি সৌদি আরবে এই আনস্কিল লেবার এগুলো আপনার ডিমান্ড কমে যাচ্ছে, রাইট, তাদেরও আপনার স্কিল সার্টিফিকেশন এগুলো তারা Right. আপনার ম্যান্ডেটরি করেছে, তো আমাদের তো এই সুযোগ থাকবে না। এই জায়গাতে আমি আরেকটা অ্যাঙ্গেল যোগ করতে চাই। ধরেন এখন যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কিংবা হচ্ছে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জায়গা এখন, রাইট, ফলে হচ্ছে একদম কায়িক পরিশ্রম, ড্রেন পরিষ্কার কিন্তু রোবট দিয়ে হবে, এটা হলো আমরা বুঝতে পারি। কিংবা হচ্ছে গার্মেন্টসে বোতাম লাগানো, এটা রোবট দিয়ে হবে, এটা আমরা বুঝতে পারি। এখন এমনি 3D প্রিন্টিং অলরেডি চলে আসছে পৃথিবীতে, ফলে হচ্ছে আপনি এখন কম্পিউটারে ডিজাইন করে কমান্ড দিলে একটা শার্ট তৈরি হয়। সুতরাং এখনকার যে আমাদের লেবারের ট্রেনটা, যারা হচ্ছে একদম কায়িক পরিশ্রম করতে যাচ্ছে, হাসপাতালে ঝাড়ু দিচ্ছে, টয়লেট ক্লিন করছে, রাস্তা পরিষ্কার করছে, যে একদম মানে আনস্কিল্ড লেবারদের যে কাজগুলো, সেই কাজগুলোর ট্রেন কমে আসবে। আমরা জানি যে ধরেন 2030 সালের বিশ্বকাপকে কেন্দ্র করে সৌদি আরবে অনেকগুলো কনস্ট্রাকশন হবে, সেখানে হয়তো আপনার শ্রমিক দরকার হবে, কায়িক পরিশ্রমের দরকার হবে, কিন্তু এটা কতদিন? এটা ধীরে ধীরে কমে আসবে। সুতরাং আমাদের এখানে পলিসিতে চেঞ্জ আনতে হবে, আমাদের সিদ্ধান্তে চেঞ্জ আনতে হবে, যে আমরা এখান থেকে অবশ্যই আমাদের হচ্ছে একটা লেবার সারপ্লাস কান্ট্রি, আমাদের মানুষ ম্যানেজ করতে হবে, কিন্তু ধীরে ধীরে এটা পরিবর্তন করতে হবে। এটা ওভারনাইট হবে না, কিন্তু আমাদের পলিসিতে চেঞ্জ করতে হবে। ধীরে ধীরে তো কোনো চেষ্টাটাই কি, ধরেন যে আপনি তো এই সেক্টর নিয়ে অনেক দিন কাজ করছেন, আপনি কি এগুলো নিয়ে কোনো চেষ্টা দেখছেন কোনো লেভেলে? বা ইভেন ধরেন যে আমাদের উন্নয়ন সহযোগী যারা, তারা বিভিন্ন সেক্টরে টাকা দেয়, তো এখানে ধরেন যে এই জিনিসটা করার মানে এটা ম্যান্ডেটরি ট্রেনিং হবে, সেটা 1 উইক 2 উইক 3 উইক যেটা হোক, যে দেশে যাবে কিছু ভাষা শিখে যাওয়া, যে সেক্টরে কাজ করবে সেখানকার কিছু মনে করেন যে 20টা 50টা ওয়ার্ড জানা, ইমিগ্রেশনে 2টা কথা বলা। হ্যাঁ, এখানে চেষ্টা আছে, চেষ্টা নাই ব্যাপারটা কিন্তু এরকম না। ধরেন যে আমাদের দেশে কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তৈরি হয়েছে অনেক আগে থেকে, সো এটা একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন। ওনারা কি কল্যাণ করছেন? কি কল্যাণ করছে এটা হয়তো ওনারা ভালো করে বলতে পারবেন। ওনাদের আন্ডারে যে প্রতিষ্ঠানগুলো আছে, যে বিএমইটির অধীনস্থ জেলা কর্মসংস্থান এবং জনশক্তি অফিস, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলো, এটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু হয়েছে। আমাদের প্রশাসক আছে, 100টার উপরে টিটিসি আছে, 100টার উপরে টিটিসি আছে, কিন্তু বেশিরভাগ টিটিসি কাজ করছেন, রাইট। হ্যাঁ, এবং আমরা দেখেছি যে প্রত্যেক উপজেলাতে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার করার কথা হয়েছে, কিন্তু এটার হচ্ছে হিউম্যান রিসোর্স নিয়োগ করা হয় না। ফলে এগুলো হচ্ছে এখন এক ধরনের পরিত্যক্ত অবস্থায় আছে অনেক জায়গাতে। যে ট্রেনিং সেন্টারগুলো ব্যবহৃত হয় না, সেগুলো যদি বেসরকারি খাতে দিয়ে দেয়, জি, বেসরকারি খাত কি এটা নিতে ইন্টারেস্টেড হবে? এটা এক্সপ্লোর করতে পারে সরকার, কারণ অনেক মানুষই আছে যেগুলোতে ইনভেস্ট করতে চায়। আবার হচ্ছে এই প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে ধরেন আমরা যেটা বলে থাকি যে কাজে লাগানোর ক্ষেত্রে হয়তো যদি শিক্ষকের অভাব থাকে, প্রশিক্ষকের অভাব থাকে, তাহলে কিন্তু আমাদের দেশে অনেকগুলো টেকনিক্যাল ইউনিভার্সিটি আছে, টেকনিক্যাল কলেজ আছে, তাদের সঙ্গে পার্টনারশিপ করে, প্রাইভেট সেক্টর ব্যাংকের সঙ্গে পার্টনারশিপ করে, বিদেশি যারা প্রতিষ্ঠান যারা হচ্ছে শ্রমিক চান তাদের সঙ্গে পার্টনারশিপ করে এগুলোকে অনেক বেশি কার্যকর করে তোলা যেতে পারে। তাতে এই মানুষগুলো শুধুমাত্র বিদেশে গিয়ে যে কাজ করবে এমন না, কিন্তু ওরা ডোমেস্টিক মার্কেটে একটা স্কিল ফোর্স হিসেবে আমাদের ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারে। তো এখানে কাজের সুযোগ আছে। চেষ্টা যেটা আপনি কথা বলছেন, চেষ্টা আছে, কিন্তু চেষ্টাটার ভিতরে কোথাও কোথাও ঘাটতি আছে, এবং এই ঘাটতিটা সুশাসনের জায়গা থেকে আমাদেরকে দেখতে হবে, যে অ্যাকাউন্টেবিলিটির জায়গা দেখতে হবে, যে এটা না করলে যে ক্ষতিটা হচ্ছে দেশের, সেটা যদি প্রশ্নের মুখোমুখি করা যায় মানুষকে, প্রশাসনদের, তাহলে হচ্ছে এটা নিয়ে হয়তো কিছুটা অগ্রগতি ঘটতে পারে। ট্রু। তো আরেকটা হচ্ছে যে আপনার ধরে যে আমাদের অনেক সময় আমরা শুনে থাকি যে আমাদের যে মিশনগুলো বিদেশে, তো তারা যেটা অনেকে বলে যে ইন্ডিয়ান মিশন ইন সৌদি আরব বা মালয়েশিয়া, তারা যেভাবে করে বা এনি দেশের, তো বাংলাদেশি মিশন থেকে আমাদের অভিবাসীরা ওইভাবে সমর্থন সহযোগিতা পায় না। আপনার কি মনে হয়? এটা হচ্ছে একটা সাধারণ ধারণা এবং কথাটা অনেকাংশে সত্য। এটা না পাওয়ার পিছনে 2টা কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি। একটা কারণ হচ্ছে যে আমাদের ওখানে যে জনশক্তি আছে, আমাদের মিশনগুলো যেখানে কাজ করছে সেখানে যে জনশক্তি আছে, সেই জনশক্তিটা আমাদের দেশের শ্রমিকের তুলনায় খুবই নগণ্য। ফলে তাদের পক্ষে সব মানুষকে একই রকমভাবে সেবা দেওয়ার সম্ভব না। এটা হচ্ছে একটা টেকনিক্যাল প্রবলেম, যে আমার জনসংখ্যার তুলনায়, আমার শ্রমিকের তুলনায় আমার স্টাফ সংখ্যা কম। আবার তাদের হচ্ছে ওখানে যাতায়াতের খরচগুলো হয়তো আছে কি আছে না, এটা বাজেট অ্যালোকেশন থেকে আমরা বুঝতে পারবো। সো এটা হচ্ছে এক ধরনের টেকনিক্যাল প্রবলেম।
আরেকটা যেটা প্রবলেম হতে পারে সেটা হচ্ছে যে আমরা যে জায়গাটাকে অভিযোগ হিসেবে শুনে থাকি সেটা হচ্ছে যে তাদের আন্তরিকতার জায়গাটা। সো আন্তরিকতার জায়গাটা অবশ্যই হচ্ছে এটা আপনার এটা অ্যাকাউন্টেবিলিটির ইস্যু, যে আপনি ওখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আপনি প্রপারলি আপনার জনগণকে, আপনার ওখানকার শ্রমিকদেরকে সাপোর্টটা দিলেন কি না, এটা তো হচ্ছে আমরা দূর থেকে হয়তো বলতে পারি, কিন্তু তাদের যারা কর্তৃপক্ষ আছে, মন্ত্রণালয়, যেমন হচ্ছে এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, এটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারা যদি হচ্ছে এটা প্রশ্নের মুখোমুখি করেন যে আপনার ওখানে দায়িত্ব থাকা অবস্থায় আমার দেশের শ্রমিক কেন সে সেবাটা পেল না, তাহলে তাদের এক ধরনের একটা অ্যাকাউন্টেবিলিটি ডেভেলপ করবে, সেই জায়গা থেকে কিছুটা উন্নতি করবে। কিন্তু পাশাপাশি যেটা আমি জোর দিতে চাই, সেখানে হিউম্যান রিসোর্সের ইমপ্রুভমেন্ট ঘটাতে হবে। আদার দেন একজন মানুষকে দিয়ে আপনি অনেক মানুষকে সেবা দিতে পারবেন না। আমার সৌদি আরবে তো এমবাসিতে অনেক লোক থাকতে হবে, জি, বিকজ আমার বড় একটা ওখানে একটা অনেক বড় জনগোষ্ঠী কাজ করছে আমার, না ধরেন যে প্রায় 60-70% আমাদের টোটাল মানে প্রবাসীদের ওখানেই বসবাস করেন। ফলে ওখানে আপনার 2-3টা সাবমিশন কিংবা হচ্ছে 2-3টা মানে কোনো রকমভাবে স্টাফদের দিয়ে আপনি সবার কাছ থেকে একই রকমের ইকুয়াল কোয়ালিটি সার্ভিস চাইবেন, এটাও হতে পারেন। ওখানে হচ্ছে আমাদেরকে ম্যান পাওয়ার বাড়াতে হবে, ওখানে আমাদেরকে জনশক্তি বাড়াতে হবে, ওখানে আমাদেরকে হচ্ছে সার্ভিসটাকে ইমপ্রুভ করতে হবে। ফলে এক ধরনের সরকারের দিক থেকে ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। মোশাররফ ভাই, আমরা তো আমাদের 10-12 লাখ যাচ্ছে মাইগ্রেশন, রেমিটেন্স এত আসতেছে, 25 সালে আমাদের 30 বিলিয়ন ক্রস করেছে রেমিটেন্স। তো আমাদের এখানে আবার ধরেন যে অনেকে ফেরতও আসছে এবং সেটা প্রতিদিনই ঘটছে, এভরিডে ঘটছে। ব্র্যাক মাইগ্রেশন যারা এয়ারপোর্টে তাদের এটা নিয়ে কাজ করে, তো এই যে ফেরত যারা আসে এদের আসলে সংখ্যা কেমন বা এসে তাদের পরিস্থিতি কেমন, এগুলো নিয়ে কি আসলে কোনো ডেটাবেজ আছে, তথ্য আছে কারো কাছে? এখন পর্যন্ত এটা কোনো ডেটাবেজ নাই যে কত মানুষ ফিরে আসে। এটা সহজে করা যায় যখন আমাদের বাংলাদেশের এয়ারপোর্টগুলোতে যখন শ্রমিকরা ফিরে আসেন, তখন ইমিগ্রেশন থেকে কিন্তু একটা টিক মার্ক দিয়ে এটা করা যায়। এটা ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সঙ্গে এটা করলে কিন্তু পারে সরকার, যে কত মানুষ প্রতিদিন ফিরছে এবং টোটাল নাম্বারটা কত, কিংবা হচ্ছে একটা ট্র্যাকিং করা যায় যে মানুষটা ফর এক্সাম্পল আজকে গেল, 3 বছর পরে যদি উনি ফিরে আসেন তাহলে ওখানে একটা রেকর্ড করা সম্ভব। ফলে একটা ডেটাবেস তৈরি হওয়া খুব কঠিন কিছু না। তো যে মানুষগুলো ফিরে আসছেন সে মানুষগুলো কিন্তু অনেক কিছু নিয়ে ফিরে আসেন। অনেক কিছু, এই অর্থে আমি বলছি যে টাকা তো পাঠান পরিবারের কাছে, এই টাকা ছাড়াও কিন্তু তারা কতগুলো স্কিল নিয়ে ফিরে আসেন, তারা কতগুলো ধারণা নিয়ে ফিরে আসেন, কতগুলো রুচি নিয়ে ফিরে আসেন, কতগুলো আইডিয়া নিয়ে ফিরে আসেন। তো সেটা কিন্তু একটা সোশ্যাল রেমিটেন্স, ইকোনমিক রেমিটেন্সের বাইরে একটা সোশ্যাল রেমিটেন্স নিয়ে তারা ফিরে আসেন। মানে এটা একটা রিসোর্স হতে পারে, সম্পদ। হ্যাঁ, তো এই জিনিসগুলোকে আমরা প্রপারলি ম্যানেজ করতে পারি না। এবং এই মানুষগুলো যখন ফিরে আসেন একটা স্কিল নিয়ে, উনি কিন্তু আবার মাইগ্রেশন যদি করেন কোথাও, তাহলে ওই স্কিলটাকে কিন্তু একটা রিকগনিশনের প্রশ্ন আছে, যে তখন কিন্তু সেই স্কিল মাইগ্রেন্ট হিসেবে বা একজন দক্ষ শ্রমিক হিসেবে অন্যান্য দেশে এমপ্লয়েড হতে পারেন। ফলে এটা একটা প্রপার ম্যানেজমেন্ট লাগবে, যে কত মানুষ আমার ফর এক্সাম্পল যে হলো ইলেকট্রিকের কাজ শিখে এসে একটা উন্নত দেশে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করে বাংলাদেশে আসছেন, এই মানুষগুলোকে কিন্তু আমি দিব্যি একটা ডেটাবেস করে অন্য দেশের কাছে কিন্তু আমি এটা অ্যাপ্রোচ করতে পারি, যে আমার দেশে ফর এক্সাম্পল যে 3 লাখ মানুষ স্কিল হয়েছে আপনার ইলেকট্রিশিয়ান হিসেবে কিংবা হচ্ছে প্লাম্বার হিসেবে। সুতরাং অন্য দেশে আমি কিন্তু এই মানুষগুলোকে কাজে লাগাতে পারি, তারাও বেশি আর্ন করতে পারে। ফলে এটা গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্ট প্রয়োজন। আমরা সেই জায়গাগুলোতে খুব বেশি মনোযোগ দিই না আমাদের দিক থেকে। আর এটা সরকারেরই আসলে এই কাজটা লিড দিতে হবে। এটা বেসরকারি কিভাবে করবে, যেহেতু হ্যাঁ এটা সরকারের একটা লিডারশিপে থাকতে হবে এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগাতে হবে তাদেরকে। ইয়েস, অবশ্যই। ওকে মোশাররফ ভাই, আমরা আলোচনা শেষের দিকে। তো আপনি বর্তমানে সুইস কন্ট্যাক্ট বাংলাদেশে যেটা নিয়ে কাজ করছেন, আমাদের ক্লাইমেট মাইগ্রেশন ইন্টারনাল, তো এটা আসলে ক্লাইমেট মাইগ্রেশনের বর্তমান পরিস্থিতিটা কেমন? ক্লাইমেট মাইগ্রেশন নিয়ে যদি আপনি কথা শুরু করি আমরা, তাহলে হচ্ছে যে ক্লাইমেট মাইগ্রেশন এটা হচ্ছে একটা নতুন কিংবা হচ্ছে অনেক দিন ধরে আলোচনা হচ্ছে একটা ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ। কারণ হচ্ছে আপনি জানেন যে গ্লোবালি আমরা এখন ক্লাইমেট চেঞ্জ আর বলছি না, আমরা বলছি ক্লাইমেট ক্রাইসিস। তার মানে এটা আর কোনো ফিউচার প্রেডিকশন, এটা হচ্ছে এখন বর্তমানে ঘটছে। এবং এই ক্লাইমেট বা হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে পৃথিবীব্যাপী অনেক মানুষ কিন্তু বাস্তুচ্যুত হচ্ছে, তারা ডিসপ্লেসড হচ্ছে কিংবা কেউ কেউ মাইগ্রেট করতে। বাংলাদেশে কেমন হচ্ছে বাস্তুচ্যুত? আমাদের কাছে একেবারেই হচ্ছে কোনো সায়েন্টিফিক প্রুভেন ডেটা নাই, কিন্তু আমরা ধারণা করি এবং অনেক এক্সপার্টরা বলেছেন যে প্রায় 2 থেকে 5 লক্ষ মানুষ শুধু ঢাকা শহরে আসেন প্রতি বছর। এবং অন্যান্য শহরগুলোর কথা যদি আপনি চিন্তা করেন, যেমন চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এরকম বড় শহর কিংবা হলো জেলা শহরগুলোতেও কিন্তু এরকম মাইগ্রেশনের সংখ্যা অনেক ধীরে ধীরে বাড়ছে। এবং এটা নিয়ে যেটা
ডিবেটটা হয় এবং হচ্ছে গ্লোবাল এক্সপার্টরা কিংবা হচ্ছে উন্নত দেশগুলো যেটা সরাসরি ক্লাইমেট মাইগ্রেশনটাকে ডিফাইন করতে চান না এখন পর্যন্ত, কারণ হলো যে ক্লাইমেট মাইগ্রেশনটাকে যদি ক্লাইমেট ইনডিউসড মাইগ্রেশন হিসেবে তারা হচ্ছে স্বীকার করে নেন, তাহলে এটার জন্য জলবায়ু পরিবর্তন যেহেতু তারা হচ্ছে এক ধরনের দায়বদ্ধ, ফলে এটার একটা লায়াবিলিটি তাদেরকে নিতে হয়। তো সেই জায়গা থেকে এরকম একটা বৈশ্বিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি একটা আছে। দ্বিতীয়ত হলো যদি আমরা এটাকে এই ডিবেট, একাডেমিক ডিবেটগুলোকে সরিয়েও রাখি, তাহলে আমরা ধরতে পারি যে অনেকগুলো মানুষ ডিসপ্লেসড হচ্ছেন। এই ডিসপ্লেসড হয়ে যাওয়া মানুষগুলো কোথায় যাচ্ছেন, কিভাবে তারা জীবনযাপন করছেন, তাদের হচ্ছে আগের স্কিল কি ছিল, তারা কি করে খেতেন, এখন কি করছেন, ফলে এই জায়গাগুলো একটা জটিল অবস্থার ভিতরে আছে। এবং বেশিরভাগ মানুষই যখন শহরে এসে থাকেন তখন কিন্তু একটা অমানবিক জীবনের মধ্যে তারা পড়ে যান। ফর এক্সাম্পল, যে সাতক্ষীরা বা বাগেরহাটের যে মানুষটা কৃষক ছিলেন, উনি শহরে আসলে কি করবেন, উনি তো শহরে কৃষি কাজ করতে পারবেন না, ফলে তাকে একটা চোখের সামনে, হাতের সামনে যে কাজটা পান সে কাজটাতে তাকে করতে হয়। সুতরাং তার একটা জীবনের পুরো ফ্লোটা বন্ধ হয়ে যায়, একটা ভিন্ন দিকে তাকে মোড় নিতে হয়। এবং এই মানুষগুলো যেটা করেন সাধারণত, তারা হচ্ছে সন্তানের পড়ালেখাটাকে স্যাক্রিফাইস করে ফেলেন তখন। যদি হচ্ছে মানুষের জীবনের দুইটা গুরুত্বপূর্ণ অংশ, যে শিক্ষা এবং স্বাস্থ্য, যদি কম্প্রোমাইজড হয়ে যায়, তাহলে তার স্বপ্ন দেখাটা বন্ধ হয়ে যায়। স্বপ্ন দেখা বন্ধ হয়ে গেলে তার ভবিষ্যৎ নিয়ে আর কোনো ভাবনা থাকলো না, ফলে একটা এমনি করে যায় যদি দিন যাক না, এরকম একটা জীবনের ভিতরে উনি পতিত হন। তো এটাকে একটা আমাদের একটা কনসার্ন, একটা বিরাট ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ, এটা নিয়ে আমাদেরকে অনেকভাবে কাজ করতে হবে। আমরা ঘটনাক্রমে আমরা 2021 সালে বাংলাদেশ সরকার মূলত হচ্ছে মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিলিফ, সেখান থেকে একটা ন্যাশনাল পলিসি করা হয়েছে, স্ট্র্যাটেজি করা হয়েছে। ফর্চুনেটলি আমি সেই স্ট্র্যাটেজিটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে যুক্ত ছিলাম, সেটা এখন ইমপ্লিমেন্ট করার সময় এসেছে। এবং এই মানুষগুলোর সংখ্যা যেটা আপনি শুরুতে বলছিলেন, যেহেতু সংখ্যাটা এখন পর্যন্ত নির্ধারিত না, এই সংখ্যাটা বের করার জন্য আমরা পরিসংখ্যান ব্যুরোর সঙ্গে কাজ করতে পারি। একটা হচ্ছে একটা লাইভ ডেটাবেজের মতো, যে প্রতি বছর কিংবা হচ্ছে 3 বছর পর পর এটাকে ভেরিফাই করে দেখা যেতে পারে চেঞ্জটা কতটা হলো, কোন মানুষ, কতজন মানুষ কোথায় বসবাস করছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে বিষয়গুলো। এবং এই মানুষগুলোকে হচ্ছে অর্থনীতির মূল ধারায় অন্তর্ভুক্ত করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। এক্ষেত্রে প্রাইভেট সেক্টরের এনগেজমেন্ট লাগবে। আমরা যেরকম সুইস কন্ট্রাক্ট থেকে, আপনি যেটা বলছিলেন, সুইস কন্ট্রাক্ট থেকে আমরা একটা পাইলট শুরু করেছি, যেখানে কিনা আমাদের হাইপোথিসিসটা হচ্ছে যে জেলা শহরগুলো যদি তার অর্থনীতির উন্নয়ন ঘটাতে পারে, পৌরসভাগুলো যদি ভূমিকা পালন করে, ওখানকার প্রাইভেট সেক্টরগুলো যদি হচ্ছে তার ব্যবসাটাকে এক্সপ্যান্ড করতে পারে, তাহলে লোকাল ইকোনমি এই মানুষগুলোকে অ্যাবজর্ব করতে পারবে। সো লোকাল ইকোনমি যদি অ্যাবজর্ব করে, তাহলে হচ্ছে আমাদের এখানে একটা ইমব্যালেন্সড ইকোনমি চলছে বাংলাদেশে, যে ঢাকা এবং চট্টগ্রাম কেন্দ্রিক যে আমাদের ম্যাক্রো ইকোনমি, সেটা এক ধরনের স্ট্রেসের ভিতরে থাকে সবসময়, এবং সবকিছু আমাদের ঢাকা কেন্দ্রিক, চট্টগ্রাম কেন্দ্রিক। তো জেলা শহরগুলো যদি হচ্ছে ঢাকা কেন্দ্রিক, চট্টগ্রাম কেন্দ্রিক, অনেকটা চট্টগ্রামে হয়তো বিরাট ট্রেডগুলো হচ্ছে, সবকিছু ঢাকা, কিন্তু ঢাকা কেন্দ্রিক। সো এটাকে একটা যদি ব্যালেন্স ডেভেলপমেন্ট অ্যাপ্রোচের দিকে আমাদের যেতে হয়, যে গোটা দেশের একটা সাম্যের ভিত্তিতে উন্নয়ন, তাহলে গোটা দেশের ইকোনমিক অ্যাক্টিভিটিগুলোকে আমাদের ডিসেন্ট্রালাইজ করতে হবে। সো এই ইকোনমিক অ্যাক্টিভিটি ডিসেন্ট্রালাইজ যদি করি, তাহলে পৌরসভাগুলো কিন্তু অ্যাঙ্করিংটা করতে পারে। যদি তাই হয়, তাহলে হচ্ছে আমাদের কান্ট্রি সাইডে যে ইকোনমিক হাবগুলো আছে, ধরেন যশোর পৌরসভা কিংবা হচ্ছে আপনার মংলা কিংবা হচ্ছে সৈয়দপুর, এরকম অনেকগুলো কিন্তু ইকোনমিক হাব আছে, সেগুলো যদি একটু বুম করে, ওখানকার ইকোনমিটা ইমপ্রুভ করে, তাহলে ওখানে অনেকগুলো মানুষকে তারা অ্যাবজর্ব করতে পারবে। তাহলে অ্যাবজর্ব করলে দুইটা হয়, একটা কাজ হচ্ছে যে এই মানুষগুলোর একটা রাইট টু স্টে, এটাকে তারা এনজয় করতে পারে, যে আমি অন্য জায়গাতে গেলাম না, একটা অপরিচিত একটা কালচারের ভিতরে গেলাম না, আমি আমার পার্শ্ববর্তী জায়গাতে আছি। ফলে সে একটা তার পৈতৃক ভিটা কিংবা হচ্ছে তার নিজের এলাকার যে এক ধরনের ওনারশিপ, সে জায়গাটা ওখানে সে এনজয় করতে পারে। 2 নাম্বার হলো যে ঢাকা শহরের ভিতরে একটা স্ট্রেসটা কমে আসতে পারে এবং দেশের ইকোনমিটা একটা ব্যালেন্সড ইকোনমিক ডেভেলপমেন্টের দিকে যেতে পারে। তো এটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, আমরা সেই কাজটা শুরু করেছি। এবং এই যে আপনার জলবায়ু অভিবাসীদেরকে ম্যানেজ করার জন্য আমাদের দরকার এখন হচ্ছে ক্লাইমেট ফাইন্যান্সটাকে অ্যাক্সেস করা রাষ্ট্র হিসেবে। কারণ হচ্ছে যে এই মানুষগুলো যে বাস্তুচ্যুত হচ্ছে, আমরা কিন্তু কাউকে বলতে পারছি না যে অমুক দেশের পলিউশনের কারণে আমার কৃষকটা বাস্তুচ্যুত হলো। ফলে কিন্তু আমরা জানি যে আমাদের খুব বেশি দায় নাই এই ক্লাইমেট চেঞ্জের কারণে, কারণ আমরা দরিদ্র দেশ, আমরা হচ্ছে অত বেশি পলিউশন করি না। কিন্তু গ্লোবাল কমিটমেন্ট যেটা ছিল যে ধনী দেশগুলো করবে, এদের ফাইন্যান্স করবে, তো সেটা তো করছে না তারা। সেটা করছে না এমনটা করছেও, কিন্তু এটা হলো ফান্ড অ্যাক্সেস করতে পারতে হবে। ধরেন আমি যদি বলি আপনাকে GCF এর কথা, গ্রিন ক্লাইমেট ফান্ডের কথা, যেটা আমরা প্যারিস এগ্রিমেন্টে স্বীকার করেছিলাম যে $100 বিলিয়ন পার ইয়ার তারা মোবিলাইজ করবে, সেটা তারা করতে পারে নাই, কম করেছে। কিন্তু এটা নিয়ে আলোচনা আছে, প্রেশার আছে, গোটা দুনিয়া থেকে প্রেশারটা আছে। এবং এটা হলো গত কপে, যেটা হচ্ছে ব্রাজিলে এবার হলো, সেখানে তারা
কমিটমেন্ট করলো যে $125 বিলিয়ন পার ইয়ার তারা মোবিলাইজ করবে, এবং এই টাকাটা যেটুকুই জমা হচ্ছে না কেন, যেটুকুই মোবিলাইজ হচ্ছে না কেন, এটাকে আমাদেরকে অ্যাক্সেস করতে পারতে হবে। সো অ্যাক্সেস করার জন্য আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে এই কারণে যে ওই টাকাটা দিয়ে হচ্ছে আমি আই আমার মিন আমাদের এই ফান্ডটা আমরা নিতে পারছি না কেন? নিতে পারছি না কেন, নিতে না পারার পিছনে একটা গুরুত্বপূর্ণ টেকনিক্যাল চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের এগুলো প্রপোজালগুলো লিখতে হয় সরকারের দিক থেকে। তো সরকার মানে সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান, আমাদের যেমন হচ্ছে পিকেএসএফ আছে, আমাদের ইডকল আছে। সো ক্লাইমেট চেঞ্জের মিটিগেশনের জন্য ইডকল, অ্যাডাপ্টেশনের জন্য হলো পিকেএসএফ। সো এই প্রতিষ্ঠানগুলোর কাছে আবার বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রজেক্ট প্রপোজাল যেতে হয়। সো প্রজেক্ট প্রপোজালগুলো তৈরি করার জন্য একটা এক্সপার্ট পুল লাগে। সো এক্সপার্ট পুলটা আমাদের নাই। ইন্ডিভিজুয়াল এক্সপার্ট আছে আমাদের দেশে, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন যেগুলো হলো খুব ভালো বুঝেন, করতে পারেন, কিন্তু একটা সরকারি সমন্বয়ের ভিতরে এটা হতে হবে। সো আমি যেমন ব্যক্তিগতভাবে আপনাকে বলতে পারি যে আমরা সুইস কন্ট্যাক্ট থেকে ইআরডির সঙ্গে কাজ শুরু করছি, যেখানে একটা রিসোর্স পুল তৈরি করব। ধরেন একটা 50 জনের মতো একটা রিসোর্স পুল, যারা কিনা হয়তো একাডেমিক্স, প্র্যাকটিশনার সবাই মিলে থাকবে। এই রিসোর্স পুলটা সরকারকে প্রজেক্ট প্রপোজাল লিখে দিতে সহযোগিতা করবে। ফলে ওই টাকাটা যদি আমরা নিয়ে আসতে পারি, কারণ আপনি জানেন যে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হলে আমাদের ওডিএ কিন্তু কমে যাবে, মানে খুব সঙ্গত, এবং আমরা চাই যে বিদেশ নির্ভরতা কমুক, কিন্তু ক্লাইমেট ফাইন্যান্স তো আমার অধিকার। তো সেই টাকাটা যদি আমি নিয়ে আসতে পারি, তাহলে হচ্ছে আমার এখানে এই মানুষগুলোর একটা পরিকল্পিত উন্নয়নের জন্য আমি কিন্তু একটা ইনভেস্টমেন্ট করতে পারি। ইউ আর অ্যাবসলিউটলি রাইট যে এটা আমার অধিকার, বিকজ আমরা তো ওয়ান অফ দ্য ধরেন যে টপ ভিকটিমস অফ এই ক্লাইমেট চেঞ্জ। ওকে বাশা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএসসি সময় দেওয়ার জন্য। এই বিষয়ে হয়তো বিস্তারিত অনেক আলোচনা করার সুযোগ আছে, আমরা পরবর্তীতে কোনো এক অনুষ্ঠানে করব। আপনাকে ধন্যবাদ, বিজনেস স্ট্যান্ডার্ডকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ। বাসের টিকিটটা কেটে দিও। নিও হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আমরা আলোচনা করলাম আমাদের আন্তর্জাতিক মাইগ্রেশন দিয়ে আমরা শুরু করেছিলাম এবং শেষ করলাম আসলে আমাদের যে অভ্যন্তরীণ বাংলাদেশেও এই জিনিসটা যে ঘটছে, এবং সেটা কিন্তু অনেক আশঙ্কার মতো অবস্থা যে প্রতি বছর 2 থেকে 5 লক্ষ লোক এভাবে আপনার ক্লাইমেট চেঞ্জের কারণে কিন্তু তারা আসলে বিভিন্ন অন্যান্য জায়গায় বাস্তুচ্যুত হচ্ছে। সো দর্শক, আমরা এগুলো নিয়ে আলোচনা করলাম, এবং আমরা যেটা সব থেকে বললাম যে প্রবাসী ভাই বোনদের জন্য যে আপনাদের কষ্টার্জিত টাকাটা কিভাবে ব্যবহার করবেন প্রপারলি, যাতে আপনি দেশে এসে আসলে প্রতারিত না হন, বঞ্চিত না হন, আপনি এখানে কিছু করে ভালোভাবে থাকতে পারেন। তো সেগুলো নিয়ে দর্শক আলোচনা করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।